সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জেড ফোকাসে। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম কাগজি। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মামুন। তিনি এসএম হলের প্রভোস্ট। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। তো আমরা প্রতিদিন যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি, আমাদের মধ্যে নির্বাচন যেহেতু 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সমস্ত সংশয় কেটে যাবে এটাই আমরা আশা করছি। কিন্তু মাঝে মধ্যে দুই একটা পত্রিকা বা রিপোর্টও দেখতে পাচ্ছি যে ভোট নিয়ে দলগুলোর মধ্যেই উদ্বেগ, উৎকণ্ঠা। আপনি কি এরকম কিছু দেখেন? আমি বরং একটা জিনিস একটু সামনে আনতে চাই, আপনার যারা দর্শকরা এই মুহূর্তে দেখছেন, আপনি দেখেন বাংলাদেশের নির্বাচনগুলো যদি আপনি পর্যবেক্ষণ করেন, 12টা, আমরা 13টাতে যাচ্ছি। হ্যাঁ। এবং এই যে নমিনেশন পেপার, ইলেকশন শিডিউল থেকে নমিনেশন পেপার ঘোষণা, রিভিউ, বাছাই, যেটাই বলি না কেন, এই সময়গুলোতে যে পরিমাণ সংঘর্ষের ঘটনা ঘটে, উত্তেজনা দেখা দেয়, দ্বন্দ্ব দেখা দেয়, কোনোটি কাম্য নয়। এবং এটা সুক্রিয়া যেটা হয়নি, কিন্তু এবার দেখেন সেই সংখ্যাটা কিন্তু একেবারেই কম, নগণ্য। তাহলে আপনি যখন বলছেন যে নির্বাচন কি হবে না হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে, দলগুলোর মধ্যে বিভাজন, এই জিনিসটা কিন্তু সামনে আসছে না। যে এবারে অন্যান্য বারের তুলনায় এই দলগুলোর মধ্যে বা আন্তদলীয় কোন্দল বা সংঘর্ষের ঘটনা, যেটা আমাদের 12টা নির্বাচনে একটা নৈবেত্তিক বিষয় ছিল। ইভেন যখন আমির নির্বাচন হয়েছে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকারের অধীনে, তখনও কিন্তু অনেক সংঘর্ষের ঘটনা ঘটেছে, মানুষকে জীবন দিতে হয়েছে। কিন্তু এবারে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে না। তাহলে উৎকণ্ঠা কি একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার প্রক্রিয়া, এবং সেখানে কি কোনো মিডিয়া বা কোনো ব্যক্তি তার মধ্যে জড়িয়ে যাচ্ছে কিনা, এবং এর মধ্যে কোনো রূঢ় কারণ রয়েছে কিনা, এটাও কিন্তু আমাদের খতিয়ে দেখা দরকার। এরপরে আসি দ্বিতীয় বিষয়টা। দেখেন, নির্বাচনে যে রোড ম্যাপ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন, দুই একটি বিচ্ছিন্ন নমিনেশন পেপার বৈধ অবৈধর ঘটনা সহ খুব বেশি উত্তেজনা কি তৈরি হয়েছে? নির্বাচন কমিশন কিন্তু কি খুব বেশি ঘটনা ঘটেছে? এখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের একটা মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস, রিভিউ অ্যান্ড রিফ্লেকশন হয়। আপনি দেখেন, আমি ঘটনা দুটো উল্লেখই করি। দু একটা ধরেন মান্নাভের নমিনেশনের ঘটনা, বা একটা পুলিশ হাততালি দিয়েছে, ওই পুলিশের অ্যাটিচিউডটা খেয়াল করেন, ও কিন্তু সাথে সাথে বুঝতে পেরেছে একটা আদর্শিক জায়গাটা হয়তো তার প্রকাশ হয়েছে, কোন আদর্শের আমরা জানি না। আবার দেখেন, এই দু একটা ঘটনা ছাড়া এবং রিভিউতে গিয়ে দেখেন যেভাবে নিষ্পত্তিগুলো হচ্ছে, আর কিন্তু নির্বাচন কমিশনের প্রতি রাগ, অনুরাগ, বিরাগটাও থাকছে না। তাহলে দুটো জিনিস, এগুলো পরিবেশগত কোনো আমরা বিচ্যুতি দেখতে পাচ্ছি না। যারা নির্বাচনে যাচ্ছেন তাদের যেভাবে নমিনেশন পেপারের কারো অবৈধ হয়ে থাকলে রিটার্নিং কর্মকর্তা লেভেলে নির্বাচন কমিশনে সেটা এনশিওর করছে। আবার তৃতীয় আরেকটা বিষয় আপনি দেখেন যে দলগুলো কিন্তু আমরা দেখছি যে হাড্ডাহাড্ডি, দর কষাকষি, প্রতিদিন খবর আসছে কে কয়টা আসন পাবে না পাবে, এবং দুটি মোটা দাগের জোট এখন, যেটা আমি সবসময় বলছি যে বাংলাদেশ দুটি জোটে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে বিএনপির নেতৃত্বে উদার গণতান্ত্রিক জোট, আর একটাকে আমি বলছি যে জামাতের নেতৃত্বে রক্ষণশীল এবং পশ্চাৎপদ জোটও কোনো ক্ষেত্রে বলা যেতে পারে। এবং এই দুটো জোটেই কিন্তু আমরা আন্তঃজোটের আলোচনা দেখছি। এবং একই সাথে প্রার্থীরা হয়তো বা এখন যেহেতু 20 তারিখের আগে প্রচারণা যেতে পারবে না, কিন্তু তাদের নামাজে পড়ার নামে, সবার এই ছোট ছোট আলোচনার নামে, রাস্তাঘাটে শুভেচ্ছা বিনিময় করার নামে পুরো দেশ কিন্তু প্রচারণায় আছে। এবং দেখবেন আপনি পত্রিকাতে বা সোশ্যাল মিডিয়ায় যে নির্বাচনের অনিশ্চয়তা দেখছেন। আমি সম্প্রতি আমার গ্রামের বাড়ি রংপুরে, আমি রংপুরে ঘুরে এসেছি। আমি একদম আপনাকে খুব একেবারে নিরপেক্ষভাবে বলছি, আমি কিন্তু ওখানে আমি বিএনপির প্রার্থীর প্রচারণা যেমন দেখলাম যে দেখা করতে আসছে, আবার গোপে ঘাপে চুপে চাপে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন করছেন ওখানে। জানেন, তারা বলছে যে আমরা কাকা করে বলছে, কাকা আমরা আসি, বাট হয়তো সব প্রচারণাটা চালাতে পারছি না। তার মানে হচ্ছে যে আপনি ঢাকার বাইরে গেলেই এবং মানুষ এখন নির্বাচনমুখী। বরং আমি বলবো যে আমাদের একটা গণতান্ত্রিক উত্তরণ 17 বছরের স্বপ্ন, যে কারণে আমরা একজনকে ফ্যাসিস্ট বলছি, যে কারণে একজনকে স্বৈরাচার বলছি, সেটার থেকে গণমাধ্যমের ভূমিকা হতে হবে গঠনমূলক। আমরা যারা জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম তাদের ভূমিকা হতে হবে গঠনমূলক, সেটা বুদ্ধিজীবী হোক, সেটা রাজনৈতিক কর্মী হোক, সাংবাদিক হোক, চিকিৎসক হোক, অ্যাডভোকেট হোক, যে পেশায় থাকি। আমরা কি গণতান্ত্রিক উত্তরণটা চাই না? কেন আমি এই কথাটা বলছি? যখন সারা দেশে নির্বাচনের পরিবেশ বিরাজ করছে, ইলেকশন কমিশন নিয়ে মোটা দাগে কোনো ধরনের অভিযোগ নাই, পলিটিক্যাল স্টেটমেন্ট ছাড়া, যখন আমরা দেখলাম একেবারে এক ধরনের সংঘর্ষ ছাড়াই, কোনো বিচ্যুতি ছাড়াই মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া, রিভিউ প্রক্রিয়াটা শেষ হচ্ছে, এখন আপনি 21 তারিখ থেকে প্রচারণা যাবেন।
সেই মুহূর্তে আমাদের কোনো বক্তব্য, আমাদের কোনো কথা যদি এমন হয় যেটা নির্বাচনকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যায় বা নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি করে, সেটার পিছনে দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে আপনি চান না বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ করুক, আর একটা হচ্ছে আপনার নিশ্চয়ই কোনো এজেন্ডা আছে, হিডেন এজেন্ডা আছে, যে আপনি কোনো দলের পক্ষে বা কোনো জোটের পক্ষে আপনি একটা দুতিয়ালি করছেন, যেন নির্বাচনকে একটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যায় যে আপনি ক্ষমতা প্রলং করতে পারেন, কাউকে সুবিধা দিতে পারেন। এবং সেটা যদি হয়, আমরা যে ডিপ স্টেটের কথা বলছি বারবার, যে পিছন থেকে খেলা হচ্ছে, আমরা ডিটেলস বলতে চাই না, আমাদের দর্শকরা এখন ডিপ স্টেট শব্দটা বোঝে, তাহলে আপনি তাদেরও পারপাস সার্ভ করছেন কিনা সেটাও একটা ঘটনা। সেই জন্য আমি মনে করি যে আমরা এইসব নির্বাচন নিয়ে আমাদের কথা হওয়া উচিত গঠনমূলক, নির্বাচন কমিশনকে সহায়তামূলক, রাজনৈতিক দলগুলোতে উৎসাহমূলক, এবং আমরা জাতি হিসেবে 12 তারিখ একটা সফল একটা নির্বাচন দেখতে চাই, যেটা পার্টিসিপেটরি, ইনক্লুসিভ অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাকসেপ্টেবল নির্বাচন। ইউ প্রতিনিধিরা যেভাবে এখানে আসছেন এবং এসে কিছু কথা বলেছেন, চিফ অ্যাডভাইজারের সঙ্গেও দেখা করেছেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গেও দেখা করেছেন, তারপরে জামাত জোটের সঙ্গেও দেখা করেছেন। তারাও বলতে চাচ্ছে যে ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, এই ইনক্লুসিভটা তারা কি হিসাবে ব্যবহার করছে? দেখেন, একটা পার্সপেক্টিভ আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বলেই দিই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বা করা না করার বিষয়। আচ্ছা, এখন যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে, এটা কি কারো দায়ভার আছে নাকি এটা যে রাজনীতি ওটা নির্বাচন ইনক্লুসিভ হচ্ছে বা না হচ্ছে? ধরেন কথার কথা, ফ্যাসিস্টের সময়ে তারা তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে তাদের মতো করে নির্বাচন করার চেষ্টা করেছে, তাদের সরকার ছিল। এখন তো ভাই একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো সিদ্ধান্ত নিয়েছে যে কারা নির্বাচনে অংশগ্রহণ করবে, করবে না, কার জন্য আইন কিভাবে প্রয়োগ হবে, হবে না। কিন্তু যেসব রাজনৈতিক দল নির্বাচনে আছে তারা তো দায়ভার নেবে না ইনক্লুসিভ নির্বাচনের। এই ইনক্লুসিভ নির্বাচনের দায়িত্বটা সরকারের মোটা দাগে, এরপরে কিয়দংশে নির্বাচন কমিশনের। এখন আপনি যদি এই ইনক্লুসিভ নির্বাচনের ডামাডোল তুলে বা আওয়াজ তুলে আপনি যদি বলতে চান যে আওয়ামী লীগকে স্পেস দাও, সেই সিদ্ধান্ত তো আমি 12 তারিখের নির্বাচনে আমি নমিনেশন পেপার জমা দিয়েছি, কে নির্বাচনে আসবে না আসবে সেটা তো আমি চাই না। 1, 2, আবারও ঘুরে ফিরে ওই জায়গাটায় যায় যে 12 তারিখে নির্বাচন নিশ্চিত হয়েছে। এখন যারা আজকে এসে বলছে যে নির্বাচন ইনক্লুসিভ বা কে আসবে কে না আসবে, সেটা শিডিউল ডিক্লেয়ার করার সময় আসলো না কেন? সেই নেগোসিয়েশনগুলো আগে হলো না কেন? আমাদের যেটা ধারণা ছিল, আমরা জানি এই সরকারের প্রতিনিধিরা বিশ্ব ব্রাহ্মণের যারা আমাদের সহযোগী পার্টনার তাদের সাথে দেখা করেছেন, মিটিং করেছেন, তারাও নির্বাচন কমিশনে গেছেন, সব দলের প্রতিনিধি, সব দেশের প্রতিনিধিরাই মোটামুটি গেছে। তো এই আলোচনাটা আসলে পরিসমাপ্তি ঘটেছে। এখন আমার ডেফিনেশন নেই ইনক্লুসিভ নির্বাচন বলতে যে দুটি জোট আছে, যারা স্বতন্ত্র প্রার্থী আছে, অন্যান্য দল যারা জোটে যায়নি, এইটাই হচ্ছে আমার কাছে ইনক্লুসিভ নির্বাচনের ডেফিনেশন। আর এই আলোচনা আমরা অনেক করেছি, কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না পারবে না। এখানে কাগজে একটা জিনিস বলি, এখানেও কিন্তু বিষয়টা একটু আমাদেরকে সোজাভাবে দেখলে হবে না, এই স্টেটমেন্ট গুলোকে অ্যানালাইজ করতে হবে। যখন আমি 1 সপ্তাহ পরেই আমরা প্রচারণায় যাব, তখন কিন্তু আসলে ইনক্লুসিভ নির্বাচনের ডেফিনেশনটা যেটা আমি দিচ্ছি এটাই ডেফিনেশন। হয়তোবা আপনার দর্শকরা বা মনে করতে পারে আমি শিক্ষক হিসেবে বায়াস বা কোনো দলের দুতিয়ালি করছি কিনা, কিন্তু বাস্তবতা হচ্ছে যে শিডিউল ডিক্লেয়ার করার পরে সমস্ত ডেট গুলো শেষ হয়ে গেছে। এখন যারা মাঠে আছে তাদেরকে নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন সঠিকভাবে লেভেল প্লেইং ফিল্ড রেখে নির্বাচন করাটা মানেই হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের কথা যেহেতু বললেন, একটু একটা জোট কিন্তু ইতিমধ্যে বলা শুরু করে দিয়েছে যে প্রশাসন বিএনপি জোটের দিকে ঝুঁকে পড়েছে। এটা আমি যেহেতু এনসিপি এরা আমার সবাই শিক্ষার্থী, তাদের প্রতি আমার স্নেহ রেখেই বলছি, যদি উল্টো করে প্রশ্ন করে জামাতকে যে যারা এতদিন ক্ষমতায় ছিল তাদের 2 জন, মোটা দাগে 3 জন আপনাদের জোটে যোগ দিয়েছে, এটা তো একটা নীল নকশার পার্টও হতে পারে যে তারা প্রশাসন আপনার মতো করে গুছিয়ে রেখে তারপরে আপনার জোটে যোগ দিয়ে এখন আপনি ধোঁয়া তুলছেন, যেহেতু আপনার মতো করে আপনি সেট আপ করে এসছেন, তাদের সাথে নিশ্চয়ই আপনার যোগাযোগ ছিল, তারা যেহেতু প্রশাসন মঞ্চটা গুছিয়ে এসছে, পুলিশ, আমলাতন্ত্র সব জায়গায়, সেটা যেন অন্য একটি জোট যেটা বিএনপি পার্টি বড় জোট, তারা যেন প্রশ্ন না তোলে, সেই জন্য বরং আপনি উল্টো পলিটিক্যাল ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করছেন। এই আর্গুমেন্টটাও কিন্তু করা যায়, এটা গেল একটা নাইভ আর্গুমেন্ট। বা যদি আমি খুব খোলা চোখে দেখি, আপনি দেখেন যে পুলিশ প্রশাসনের কোনো আচরণ নিয়ে, ওই একটা সিপাহীর আচরণ ছাড়া কোন স্পেসিফিক আচরণ তোলা গেছে, প্রশ্ন তোলা গেছে? নির্বাচন কমিশনের যে রিটার্নিং কর্মকর্তারা যে ছোটখাটো ভুল ভ্রান্তি করেছিল, তাকে একটা সংশোধনের সুযোগ আছে, সেটা তো আছে, সেটা তো আপিল করেছে, সেখান থেকে বারবার একটা জিনিস সামনে আনা হচ্ছে যে তারেক রহমান সাহেব দেশে ফিরছে, ওইদিকে কেবলা হয়ে গেছে। আমি আরেকটু খোলাখুলি বলি, তো একটা সৌজন্য সাক্ষাতের যে বিষয়টা, এটা কোন আমলে ছিল না? 2, একজন ব্যবসায়ী প্রতিনিধি, একজন কোনো প্রফেশনাল গ্রুপের প্রতিনিধি, কোনো কোম্পানির প্রতিনিধি,
সে কোন দিকে যাবে না যাবে সেটা তো আপনি ডিসিশন নিতে পারেন না। আর একটা যে প্রশ্ন তুলি, যে গত 2-3 মাস আগে যখন ব্যবসায়ী প্রতিনিধিরা জামাতের আমিরের সাথে দেখা করতে গেল, তাহলে সেটা কি বিএনপি বলছিল নাকি যে এটা লেভেল প্লেইং ফিল্ডের প্রবলেম হচ্ছে, বা ব্যবসায়ী গোষ্ঠী কি বলবে যে আপনি যায়েন না? আরো একটা জিনিস খেয়াল করেন, বিএনপি জোটের সাথে যেসব বিদেশিরা দেখা করতে আসছে, চীন সহ, তারা প্রত্যেকে তারেক রহমান সাহেব ছিলেন না, শফিকুর রহমানের সাথে দেখা করছে। তখন তো প্রশ্ন উঠলো না, বিএনপি তো প্রশ্ন তোলেনি যে লেভেল প্লেইং ফিল্ড হ্যাম্পার হচ্ছে বা আমরা ওর সঙ্গে দেখা করলে নির্বাচনে যাব না, এটা তো তখন বলেনি। এখন কেন আপনি বলছেন? এখন আপনি এই জন্য বলছেন যে আপনি যেভাবে জিনিসটাকে সাজিয়েছেন, যদি সেভাবে যদি বাই চান্স এইসব ডিপ্লোম্যাটিক মুভমেন্ট, ব্যবসায়ী সমিতির প্রেসারে সেটা যদি নষ্ট হয়, তাহলে আপনার বরং অসুবিধা। সেই জন্য তো আপনি হয়তো বা এই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, কারণ কোনো তো ইস্যু তৈরি হচ্ছে না কাগজে। আপনি দেখান, এখানে যে স্টোরিটা দেখলাম একটি পত্রিকা, আমি নাম বলতে চাই না, ভেতরে কি আছে আমি পড়িনি, কিন্তু আপনাকে একটা ইলেকশনকে দেখতে গেলে মোটা জিনিস 3টা জিনিস দেখতে হবে: সরকারের ভূমিকা, ইলেকশন কমিশনের ভূমিকা, এবং বিচ্ছিন্নভাবে বা সরকারের অংশ হিসেবে পুরো আমলাতন্ত্র বা প্রশাসনের ভূমিকা। এই তো আপনি মোটা দাগে কি কোনো প্রশ্ন তোলা যাচ্ছে না? তবে এখানে আমি ওদের মানে হাইলাইটস যেটা করছে বিশ্লেষকদের কথা, সেটা হচ্ছে দলগুলো সহিংসতাকে প্রমোট করলে নির্বাচন আরো চ্যালেঞ্জিং হবে, দলগুলো যদি সহিংসতাকে প্রমোট করে। সেই কথাটাই কিন্তু আমি আমার শুরুতে বলেছি যে দলগুলো এই নির্বাচনটাকে প্রমোট করবে না, সুষ্ঠুভাবে হতে দেবে না, বা ছোটখাটো ছুতো তুলে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে, তখন আমরা দুটো কথাই বলবো, যে তারা গণতান্ত্রিক উত্তরণ চায় না, এবং তারা যে ডিপ স্টেটের কথা আমরা বলছি তাদের সাথে সখ্যতা রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়। এটা এই জন্য এই যুক্তিটা আমার কাছে একটু রেশনাল মনে হয়, কারণ দায়িত্বের জায়গাটা তখন এই মুহূর্তে যারা নির্বাচন করছে তাদের ঘাড়ে বর্তায়। যেমন আমি কয়েকটা ছোট উদাহরণ দিই আপনাকে। ধরেন, আপনি জানেন যে আফ্রিকার দেশগুলোতে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি হয় নির্বাচনের সময়, এবং যে কারণে ঘানাতে সর্বশেষ ইলেকশনের সময় ওরা ঘানা অ্যাকর্ড নামে একটা আপনার স্থিতিশীলতা চুক্তি বা আইন শৃঙ্খলা রক্ষা চুক্তি করেছে। কিরকম? যে সেন্ট্রালি একটা চুক্তি স্বাক্ষর হয়েছে যে ঘানার নির্বাচন কমিশন এবং সরকারের ওই সময় সরকারের তত্ত্বাবধানে, এবং সবাই ডিক্লারেশন দিয়েছে যে আমরা সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সহায়তা করবো, এভরিবডি সাইন, এবং সেটাই কনস্টিটিউয়েন্সি লেভেলে চলে গেছে। আরো একটা উদাহরণ দিই, কেনিয়াতে একইভাবে সর্বশেষ ইলেকশনে বলা হচ্ছে কেনিয়ান পিস ট্রিটি বা কেনিয়ার শান্তি চুক্তি। কি হবে? প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে প্রত্যেক যে এমপি দাঁড়িয়েছে তাদের প্রতিনিধি থাকবে, তারা সরকারি যে মূল আইন শৃঙ্খলা বাহিনী, আধা সরকারি বাহিনী যা আছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এটা নিশ্চিত করবে যে যেন কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা না হয়। কেন আমরা এই মডেলগুলোর দিকে দেখছি না? আমি যদি মনে করি যে আমার আশঙ্কা আছে, আমি যাব, কথা বলবো, একই সাথে আমি অফার দেই যে ভাই আসেন, আপনার ঐক্য জোট থেকে একজন, আমার জোট থেকে একজন, অন্য আমরা সবাই টিএনওর ওখানে বসে থাকবো, ডিসির ওখানে বসে থাকবো, পুলিশের ওখানে বসে থাকবো, এবং গোটা জেলায়, উপজেলায়, কনস্টিটিউয়েন্সিতে আমরা মনিটরিং করবো। কেউ যদি এটা করে একজন আরেকজনের কাছে জবাবদিহিতা করবো। এটা একটা অন্য সাইড আছে। দেখেন, আমরা যে পোলিং এজেন্টদেরকে ভিতরে রাখি, তার একটা বাহ্যিক উপস্থিতি যদি বাইরে থাকে, দেখেন পুলিং এজেন্ট ভিতরে থাকার কারণে কিন্তু ভোট ফেয়ার অনেকটা নিশ্চিত হয়। তাহলে আমরা এই ধরনের মডেল এনশিওর করতে পারি যে আইন শৃঙ্খলা রক্ষা কমিটি করব, এবং সেই কমিটিটা আমাদের সারা আসনে আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে। প্রতিদিন সকালে একবার বসবো যে কালকে কি হয়েছে, আবার রাতে বসবো, ভাই 15-20টা দিন তো আপনি দায়িত্বশীল ভূমিকা পালন করেন। আপনি দায়িত্বশীল ভূমিকা পালন না করে আপনি কি করছেন? আপনি ছুতো খুঁজে বরং নির্বাচনকে অনিশ্চয়তার দিকে নিতে চাচ্ছেন। তার মানে কি? আপনি গণতান্ত্রিক যে উত্তরণের প্রয়াস, যে আকাঙ্ক্ষা, তাকে বাধাগ্রস্ত। আবার আরেকটা কথা, সেটা হলো যে রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কয়জন, তাদের পক্ষে তো সম্ভব না। অতএব আইন শৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক দলগুলোই তো মেইন স্টেক হোল্ডার, তাদেরকেই তো এই কাজ করতে হবে। 12টা নির্বাচন যদি দেখেন কাগজি ভাই, আপনি দেখেন যে আপনার কি মনে হয় যে 4 জন পুলিশ বোধ একটা সেন্টারে, আর আনসারের যারা ডিউটি করে, আমি দুঃখিত সম্মান রেখেই বলছি, তারা লুঙ্গিটা ওই দিন কাঁচা দিয়ে উপরে প্যান্টটা পরে ডিউটিতে যায় একটা লাঠি নিয়ে। ভাই, তারা কি নির্বাচনটা করে, নাকি আপনার যারা ওই প্রত্যেক প্রার্থীর ওই আসনের যারা, তারা সেন্টারগুলোকে সেফগার্ড করে? আপনি কন্টিনিউয়াসলি আপনার পোলিং এজেন্টের সাথে ভিতরে কথা বলেন, আপনি লাইন আঁকা বাঁকা দেখলে এটা দেখেন, আপনি জাল ভোট হচ্ছে কিনা মনিটরিং করেন, আর তাদের প্রেজেন্সটা গুরুত্বপূর্ণ কিন্তু সিম্বলিক। আবার যদি ধরি তাদের বাইরে কি থাকে, স্ট্রাইকিং ফোর্স থাকে, আর্মি থাকবে। আপনার কি সম্ভব? তার আপনি 12টা নির্বাচনে দেখেন, 2-3টা নির্বাচন বাদ দিলাম, এগুলোকে আমরা গ্রহণ করি না,
বাট গ্রহণযোগ্য নির্বাচন যদি দেখেন 91, 91, হ্যাঁ। আপনি 96, 2001 কোন নির্বাচন আপনি দেখেন তো কয়জন করে পুলিশ ছিল কোনটা কেন্দ্রে? তার মানে দায়িত্বশীল আচরণটা রাজনৈতিক দলগুলো করেছিল জন্যই সুষ্ঠু নির্বাচন করা, নির্বাচন কমিশন এবং ওই অন্তর্বর্তীকালীন সরকারগুলো, তত্ত্বাবধায়ক সরকারগুলোর পক্ষে সম্ভব হয়েছিল। আমরা তো সেটা দেখতে চাই। এখন যদি সেটা, যে আমার কথা হচ্ছে কি, যেখানে যেখানে সমস্যা হবে, আমরা যেমন একটা ফটো ফ্রেম প্রায় দেখেছি এই 15-16 মাসে, গভর্নমেন্টের কোনো সমস্যা হলে একই ফ্রেমে সবাই বন্দী হয়েছে, এক্সেপ্ট জুলাই সনদের স্বাক্ষর ছাড়া একটা তারার ওখানে খসে পড়েছিল। কিন্তু সবসময় তো আমরা দেখেছি যখনই কোনো প্রবলেম হয়েছে এই প্রধান উপদেষ্টার সাথে সবাই আলাপ করেছে এবং আমরা সমাধান সেটা করেছি। আমি বরং একজন শিক্ষক হিসেবে ওই স্পিডটা দেখতে চাই, যে যদি এরকম ক্রাইসিস হয় জামাত, বিএনপি, অন্যান্য দল বা জোট নির্বাচন কমিশনের পাশে দাঁড়াবে, এটা হয়েছে আমরা এই করলাম, প্রধান উপদেষ্টার কাছে যাবে, এটা হয়েছে আমরা এই করলাম। আমরা যেন কোনোভাবেই এই সরকারটা, যার কোনো রাজনৈতিক ম্যান্ডেট নেই, পলিটিক্যাল ম্যান্ডেট নেই, কিন্তু জনগণের ম্যান্ডেট আছে, আমি পলিটিক্যাল ম্যান্ডেট বলতে বোঝাচ্ছি দলগুলোর কোনো স্ট্যাম্পিং নাই, তো তাকে যদি আমরা সহায়তা করি, আমি তো দেখি যে সবচেয়ে ভালো নির্বাচন করা সম্ভব। তৃতীয় আরেকটা জিনিস আমরা আলোচনা থেকে ভুলে যাচ্ছি কাগজি ভাই, আমরা 5ই আগস্টের পরে, এটা তারেক রহমান সাহেব বলেন, এটা জামাতের আমিরও কয়েকবার বলছে, অন্যান্য দলগুলোর প্রধানরা বলছে, মানুষের মনোজাগতিক এবং রাষ্ট্র কাঠামো যে ধরনের পরিবর্তন হয়েছে, আমি তো কল্পনাও করি না যে কেউ ভোট বাক্স ছিনতাই করবে, কারণ ওই সাহসটাই দেখাবে না, এক। আর দুই, আপনি তো ওই ভোট বাক্স ছিনতাইয়ের রাজনীতিতে যান, আপনি ওই দিনই প্রত্যাখ্যাত হবেন, কেউ এটা মানবে না। সো এই থ্রেটটা কি তারেক রহমান বুঝে না? এই থ্রেটটা কি শফিক সাহেব বোঝে না? তারা যদি এই থ্রেটটা বোঝে, শুধু এটা ট্রান্সফর্ম করে দেওয়া দরকার তাদের এমপি ক্যান্ডিডেটদের মধ্যে। আমরা শুনেছি না যে ফ্যাসিস্টদের ইলেকশনের সময় ফ্যাসিস্টে কি ভাগ করে দিয়ে দিতে চাচ্ছিল 140টা অন্যান্য দলগুলোকে 18 নির্বাচনে, কিন্তু তার দলের চাইছিল তার কলা, সে গাছটা নিয়ে দিয়ে দিচ্ছে শেখ হাসিনাকে। সেইটা তো হওয়ার আর স্কোপ নাই। তার মানে আপনি রাজনৈতিক প্রেক্ষাপটে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রেক্ষাপটে, সামাজিক যে রূপান্তর, সেখানে সবকিছু মিলিয়ে আপনি নির্বাচনে রেগিং হবে বা ব্যালট বাক্স ছিনতাই হবে, এইটা আসলে আমি দেখছি এই সময় এটা নাই। আচ্ছা, ধন্যবাদ প্রফেসর মামুন। এখন আসি আমরা, যেহেতু নির্বাচনের প্রচার প্রপাগান্ডা শুরু হয়ে যাবে হয়তো 22 তারিখ থেকে, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ইতিমধ্যেই শিডিউল ঘোষণা করে সিলেট থেকে ওনারা সবসময় করেন, সেখান থেকে সেটাতে করবেন। তো এখনো আমরা ভবিষ্যৎবাণী করব না, কিন্তু তারপরও আপনার কি মনে হচ্ছে যে ওনার মুভমেন্টের সঙ্গে সঙ্গে একটা মানে যে মব, বা আমি বলতে চাচ্ছি যে গ্যাদারিংটা হবে, আমরা 2-3টা গ্যাদারিং 25 ডিসেম্বর এবং 31 তারিখ দুইটা দেখার পরে উনি যখন সিলেটে যাবেন, এটা কন্ট্রোল করার মতো অবস্থা কিরকম দাঁড়াইতে পারে? না, আমি প্রথম মনে করি যে আমরা তো সবাই, সারা দেশের মানুষ চাচ্ছিলাম যে একটি দলের প্রধান নেতা, যিনি এখন চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন, উত্তরবঙ্গ সফরে গেলে সেটা সাধারণ মানুষ তো বটেই তাদের নেতাকে দেখতে পারতো, যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে। একই সাথে অবশ্যই আসনগুলোতে যারা প্রার্থী রয়েছে তারা চাঙ্গা হতো, তাদের ভোটের বিষয়ে ইনফ্লুয়েন্স করতো, সেটা হয়তো বা আমরা জানি না এখনো যে উত্তরবঙ্গে 2-1 জায়গায় উনি সফর করবেন কিনা। তো যেটা আমি ডেফিনেটলি মনে করি যে 22 তারিখে উনি যখন সিলেটে যাবেন, ওনার মাও সেখান থেকে নির্বাচন পরিচালনা করতেন, সেই ধারাবাহিকতায় হয়তো বা এই সফরটি হচ্ছে। মাথায় রাখতে হবে যে ঐতিহাসিক ভাবে সিলেট নির্বাচনের দিক থেকে সবসময় বিএনপির একটা হান্টিং গ্রাউন্ড বা খুব জনপ্রিয় বিএনপি এরিয়াটাতে। পরবর্তীতে ফ্যাসিস্টদের অধীনে যে মেয়র নির্বাচন হয়েছিল সেখানেও বিএনপি জিতছে। তার মানে যেটা বোঝাতে চাচ্ছি যে এই ওনার যখন উনি সিলেট যাবেন, সেখানে যেটা জনসমুদ্র পরিণত হবে সিলেট নগরী, এটা নিয়ে আমার কোনো দ্বিধা নাই বলতে, বা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আপনি যেমন ডিফেন্সিভ থাকলেন, আমি বরং একটু ক্লিয়ারলি বলি। আর দ্বিতীয় হচ্ছে যে হয়তোবা উনি পুরো পরিকল্পনাটা আমরা এখনো জানি না, বাট এটা বুঝতে পারছি যে আসলে শুধু সিলেট সদর আসন না, সারা পুরো সিলেট বিভাগ চলে আসবে, যারা নেতা কর্মী আছেন তারা সবচেয়ে বেশি আন্দোলিত হবেন। দুই হচ্ছে সিলেটের মানুষের জন্য এটা একটা পাওয়া, যে আমরা এখনো জানি না, নির্বাচনে আগ পর্যন্ত সম্ভাব্যই বলবো আমরা, যে সম্ভাব্য যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি যখন একটা এলাকায় প্রথম সফরে যাচ্ছেন তার 17 বছরের প্রত্যাবর্তনের পরে, মানে এটি আমি নিশ্চিত যে ওখানকার 4টি যে জেলা, সেই 4টি জেলা থেকেই যে লোক সমাগম হবে, পার্টিকুলারলি তার দলের নেতা কর্মী এবং এর বাইরেও সাধারণ মানুষ, যেটা আপনি 25 তারিখের কথা বলেন, যেটা আমরা দেখেছি 25 তারিখে, এবং বেগম খালেদা জিয়ার জানাজা তো অনেকে কনফিউশন রেখে বলছে, বাট যতদূর খবর রাখি মুসলিম ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছে। তো সেখানে একই ঘটনা ঘটবে। ইম্প্যাক্টটা কি হতে পারে?
একটা হচ্ছে যে আপনি কিন্তু শুধুমাত্র দলীয় বিষয়টা দেখলে হবে না, ওনার এই মুভমেন্টে এই যে নির্বাচন কিন্তু ধোঁয়া তোলা, অস্থিতিশীলের কথা বলা, যখন উনি সফর করে আসবেন, উনি তো সর্বোচ্চ একজন নেতা একটা দলের। আবার এই মুহূর্তে যদি আমরা ধরি সিকিউরিটির দিক থেকে গভর্নমেন্টে যারা আছেন তাদের বাইরে ওনার সিকিউরিটিটাই সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু দেয়া হয়ে যাবে। আমরা চাইবো যে উনি ওখান থেকে সফলভাবে ঘুরে আসবেন। এটা আমাদের যে কোনো নেতাই যখন যেখানে ভিজিট করবেন, সেটা জামাতের হোক, ওনার হোক, সেটা বাম দলের হোক, সেটা অন্যান্য ফোরামের হোক, ওনার ক্ষেত্রে আবার একটু এক্সট্রা কিছু কথাবার্তা তো আসছে, উনি আবার সিলেটের জামাইও কিন্তু। হ্যাঁ, ওনার আরেকটা পয়েন্ট আমরা দেখেছি যে দুলাভাই বলে ওনাকে সম্ভাষণ জানা হয়েছে। কিন্তু মানে সবকিছু মিলে আমি মনে করি যে একদিকে যেমন ওনার ভিজিটটা উনি প্রার্থনা করে শুরু করেন ওখান থেকে, অন্যদিকে দলীয় নেতাকর্মীর একটা বিষয় যুক্ত হবে, আপনি যেটা বলেন এটাও একটা ছোট বিষয়। কিন্তু ওভারঅল আমি যেভাবে ভিজিটটাকে দেখি, একটা হচ্ছে যে দুই ভাবে, একটা হচ্ছে যে বিএনপির জন্য এটা একটা ওই এলাকা যারা ইলেকশন করছেন তাদের জন্য একটা বড় সুযোগ যে তাদের প্রধান নেতা যাচ্ছেন, আর দ্বিতীয় হচ্ছে আমরা আশা করব যে উনি সাকসেসফুলি ভিজিটটা করে আসবেন এবং সেটা কিন্তু একটা অ্যান্সার হবে অনেকগুলো আনসার্টেনটি, যে উনি সফলভাবে যখন ঘুরে আসবেন। আচ্ছা, আমরা শেষ করতে যাব, কিন্তু একটি প্রসঙ্গ ভাবছি যে একটু আলোচনা করি, সেটা হলো ইরান প্রশ্নে এখন যুক্তরাষ্ট্র মানে ট্রাম্প প্রশাসন এবং ইরান মুখোমুখি। ইতিমধ্যে ভেনিজুয়েলা উনি এখন অ্যাক্টিং প্রেসিডেন্টের মতো, প্রেসিডেন্ট, তেলের দাম দর তার সাথে করতে হচ্ছে। হ্যাঁ, অ্যাক্টিং প্রেসিডেন্ট। তারপর গ্রিনল্যান্ড নিয়ে নেবেন। তো ওভারঅল এখন এই 2026 কিভাবে যাবে এই যদি এইরকম ডামাডোল চলতে থাকে? কাজী ভাই, সবচেয়ে ভয়ঙ্কর যে স্টেটমেন্টটা উনি গতকালকে দিয়েছেন সেটি হচ্ছে যে ওয়ার্ল্ড অর্ডার বললে কোনো কথা নেই, আমার নীতি হচ্ছে বিশ্ব ব্যবস্থা। এটি কত প্রিমিটিভ যুগের একটা ভাবনা হতে পারে, এটা আমার কল্পনাতে একজন শিক্ষক হিসেবে আসে না। আর দুই হচ্ছে যে ভেনিজুয়েলায় যে ঘটনাটি ঘটেছে, হ্যাঁ আমরা মাদুরোর সমালোচনা করব, ইলেকশন নিয়ে সমালোচনা করবো, অবশ্যই মানবাধিকার নিয়ে সমালোচনা করবো, কিন্তু একজন প্রেসিডেন্টকে কিডন্যাপ করা এবং তারপরে এই দৃষ্টান্ত স্থাপন করা যে সেখানে তার রুলেই চলবে বা সেটাকে আপনি একটা দেশকে এইভাবে অকুপাই করবেন, এটা তো আসলে মানে যে পলাশির প্রান্তরকেও হার মানায় দেয়। ওটা তো একটা প্রসেস ছিল, কিন্তু আপনি তুলে নিয়ে যাচ্ছেন একদম, এটা গেল একটা জিনিস। এবং আনফর্চুনেটলি আমরা যেরকম রিয়াকশন ইন্টারন্যাশনালি দেখতে চেয়েছিলাম, ইউরোপিয়ান ইউনিয়ন, চায়না, রাশিয়া সবার কাছ থেকে, খুব দুঃখজনক হচ্ছে যে সেটা আমরা দেখতে পাইনি। কিন্তু আমার আর একটা আশার জায়গা ছিল যে ইউনাইটেড নেশন একটা দায় সারা গোছের বিবৃতি দিয়েছে, কিন্তু সেখানে যদি সেশন করা হতো, যেটা করা সেটাও করা হয়নি, সেটাও করা হয়নি, এটা খুব দুঃখজনক। এখন যেটা হচ্ছে যে গ্রিনল্যান্ড, আমার ধারণা এটা ইউরোপের সঙ্গে ডেনমার্কের মতো একটা দেশের, গ্রিনল্যান্ডের লোকেশনটা তো আপনি নিশ্চয়ই জানেন যে গেটওয়ে টু দি ওয়ার্ল্ড হয়ে যাবে তাদের জন্য, তাদের সিকিউরিটি ইম্পর্টেন্ট। কিন্তু এটা একদিকে যেমন ন্যাটোকে দোলা দেবে, অন্যদিকে ইউরোপিয়ান দেশগুলোর সাথে সম্পর্ক কি হবে তা বোঝা যাচ্ছে না। তবে একটা জিনিস আমি বুঝি, আমরা যতটা সম্পর্ক ভাঙবে বলে ভাবছি, প্রো ডেনমার্ক যারা থাকবে, ওই যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সহ অন্যান্য, তাদের মনোভাব হয়তো একরকম হবে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কতটুকু তারা এটাতে রিঅ্যাক্ট করে সেটাও একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই, খুব বেশি করবে না। ইরানের প্রশ্নে আসি। ইরানে গতকালকে আপনি জানেন যে ইরানের প্রেসিডেন্ট নতুন একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা জনগণের কিভাবে স্বস্তি আনা যায়, পার্টিকুলারলি নিম্নবিত্তের মধ্যে, মধ্যবিত্তের মধ্যে, সেটা আমরা চেষ্টা করবো এবং একটা সময় চেয়েছেন। একটু যদি ব্যাকগ্রাউন্ডে কুইকলি 30 সেকেন্ড আমি বলি, এই যেটা ঘটনাটা ঘটলো ইরানে, যখন মুদ্রাস্ফীতি বাড়ছে এবং যখন মুদ্রার অবমূল্যায়ন হলো, তখন যেটা হচ্ছিল যে গভর্নমেন্ট একটা সেফটি নেট প্রোগ্রাম কিন্তু ডেভেলপ করেছিল গরিব মানুষদের জন্য, এবং সেটা ট্যাক্সের ধাক্কাটা, ভ্যাটের ধাক্কাটা গিয়ে লেগেছে মিডল ক্লাসের উপরে, এবং তখনই আন্দোলনটা দানা বেঁধেছে। এবং ডেফিনেটলি এর পিছনে আমি যেটা দেখতে চাই যে আমরা গভর্নমেন্টের, আশা করি ইরান গভর্নমেন্ট তাদের ক্যাপাসিটি ইমপ্রুভ করবে, তাদের যে অ্যালাই, যেটা বলা হচ্ছে যে চায়না সেভাবে সাহায্য করছে না, যেটা চায়না পারতো আসলে ইরান সাহায্য করতে, তুরস্ক এবং রাশিয়াও সেটা করছে না। তো এখন যেটা দেখতে চাই যে ইরানের সরকারও এগিয়ে আসবে, যে এই যে মানুষের যে জীবন নির্বাহের কষ্ট হচ্ছে সেটা কিভাবে লাঘব করা যায়, দমনের দিকে না দিয়ে আলোচনার দিকে যাবে। একই সাথে যে গ্রুপটি এই মুহূর্তে লিড দিচ্ছে, আমরা জানি যে বাইরের থেকে, সেখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে তারা যেন এই সিরিয়া বা লিবিয়ান পরিস্থিতিটা একটু মাথায় রাখেন,
যে এখানে এই ধরনের যদি গভর্নমেন্ট বাইরের ইন্টারভেনশনে পড়ে যায়, তো একটা লম্বা সময়ে ইরানের মতো একটা সভ্যতা, ইরানের মতো অন্যতম মুসলিম দেশ, ইরানের মতো একটা সক্ষম দেশ, আমি প্রযুক্তি এবং তাদের সামরিক সক্ষমতার কথা বলছি, সেটা যেন না হয়। এই জায়গাটায় কিন্তু সরকার এবং যারা আন্দোলন করছে তাদের মধ্যে ইফেক্টিভ আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে বরং আমি ইরানের সাধারণ মানুষের প্রতি যারা আন্দোলন করছে তাদের প্রতি সমবেদনা রেখেই বলছি, কোনোভাবেই যেন আমেরিকান ট্রাপে ইরান পা না দেয়, তাহলে কিন্তু পুরো মিডল ইস্টের পুরো সিচুয়েশন পাল্টে যাবে, যার সুযোগ নেবে আমেরিকা এবং ইসরায়েল। ধন্যবাদ প্রফেসর মামুন। ধন্যবাদ দর্শক, আজকে এখানেই আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।